মা, আজকে তুমি তোমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে যাবে তো? ওখানে তুমি এই শাড়িটা পরে যেও। আর তুমি যখন সকালে মর্নিং ওয়াক করতে যাও তখন তুমি এই কুর্তিটা পরে যাবে। আমি তোমার জন্য স্পেশালি বুটিক থেকে কিনে এনেছি। ওয়াও, তোর চয়েস আছে সত্যি, খুব সুন্দর। তুই আমাকে যে কটা শাড়ি আর কুর্তি কিনে দিয়েছিস আমি সব কটা পরে আমার বান্ধবীদের কাছ থেকে প্রশংসা পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ চন্দ্রিমা। ঠিক এমন সময় সেখানে শেফালি চলে আসে। শেফালি সবেমাত্র হানিমুন থেকে বাড়িতে ফিরে আসে, তাই সে তার ননদ এবং শাশুড়ি মায়ের জন্য সুন্দর সুন্দর পোশাক কিনে নিয়ে আসে। মা, আমি আপনার জন্য আর চন্দ্রিমার জন্য শিলংয়ের মার্কেট থেকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় নিয়ে এসেছি। এগুলো আপনাদের খুব পছন্দ হবে, কারণ এগুলো আমাদের শহরের মার্কেটে একদম পাওয়া যায় না। শেফালি তাদেরকে নতুন জামা কাপড় দিলে তার শাশুড়ি মা এবং ননদ দুজনে মিলে নাক সিটকাতে শুরু করে, কারণ তাদের সেই জামা কাপড়গুলো মোটেই পছন্দ হয় না, বিশেষ করে সৌমিলি দেবীর। বেকার বেকার আমাদের জন্য জামা কাপড় কিনে নিয়ে আসলে কেন? আমার ছেলের টাকাগুলো ধ্বংস করলে। ইস, আমার শাড়ি আর জামা কাপড়গুলোর রং কি বিচ্ছিরি। বৌমা, তুমি তো ভালো করেই জানো আমি এরকম ব্রাইট কালার পছন্দ করি না, তবুও তুমি আমাকে ইচ্ছা করে সবসময় ব্রাইট কালারের জামা কাপড় গিফট করো কেন? তার উপরে এই জামা কাপড়গুলোর ম্যাটেরিয়ালও একদম ভালো নয়। আরে মা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? তোমার আর আমার জন্য সস্তা জামা কাপড় কিনে নিয়ে এসেছে। বৌদি যেহেতু নিজে সস্তার শাড়ি পরে, তাই আমাদেরকেও নিজের মতো ভেবে নিয়েছে। আর বৌদি তো ভালো করেই জানি তুমি যদি শাড়িটা না পরো তাহলে ও এই শাড়িটা ওর মাকে চালান করে দেবে। তাছাড়া বাইরের মার্কেটে সবসময় সস্তার জিনিসপত্র পাওয়া যায়। তুমি এরকম করে কেন বলছো? আমি আমার মায়ের জন্য আলাদা শাড়ি কিনে নিয়ে এসেছি, আর এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি। মা, আপনি সবসময় আমাকে এরকম করে কেন বলেন? আমি যখনই আপনাকে কোনো শাড়ি জামা কাপড় উপহার দিই আপনি সেটার কোনো না কোনো খুঁত ধরেন, আর কোনোদিনও সেটা পরেন না। আমি আপনার জন্য মোটেই সস্তার জিনিসপত্র কিনে নিয়ে আসি না। শেফালি এসব কথা বললে সৌমিলি দেবী তার কোনো কথাই পাত্তা দেয় না, কারণ সে তখন তার মেয়ের কিনে নিয়ে আসা জামা কাপড় দেখতে ব্যস্ত থাকে। আমার মেয়ে কত সুন্দর সুন্দর জামা কাপড় কিনে নিয়ে এসেছে, এগুলো দেখো বৌমা। ও ভালো করেই আমার পছন্দ অপছন্দ সবকিছুই জানে। আর তুমি আমার ছেলের সঙ্গে এই কদিন সংসার করে কিছুই বুঝতে পারলে না। যাই হোক, আমি আমার মেয়ের দেওয়া শাড়ি জামা কাপড় পরবো, তোমার দেওয়া কিছুই আমি পরবো না। এই কথা বলে সৌমিলি দেবী বৌমার নিয়ে আসা জামা কাপড়গুলো ছুঁড়ে ফেলে দেয়। সুতরাং শেফালি কোনো রকম কোনো কথা বাড়াতে চায় না। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। এখনো পর্যন্ত চন্দ্রিমা সবসময় নিজের মাকে স্টাইলিং জামা কাপড় পরায়। সে কিছুতেই তার মাকে বৌদির কাছে ঘেঁষতে দেয় না। সৌমিলি দেবীও এরকম সুন্দর সুন্দর জামা কাপড় পরে মেয়ের সঙ্গে এবং নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে কখনো সিনেমা দেখতে যায়, আবার কখনো এদিক ওদিকে ঘুরে বেড়ায়। একদিন, বৌমা, কালকে আমি দেখলাম আমার ছেলে তোমাকে একটা ওয়ান পিস গিফট করেছে। ওটা আমার পছন্দ হয়েছে, তাই তুমি আমাকে ওটা দিয়ে দাও। শাশুড়ি মায়ের কাছে এরকম কথা শুনি শেফালি খুবই খুশি হয়, কারণ শেফালি দেবী প্রথমবার বৌমার কাছ থেকে জামা চেয়ে পরতে চেয়েছে। তাই শেফালি তার শাশুড়ি মাকে না করে না। সে তখনই তার বরের দেওয়া সব থেকে পছন্দের ওয়ান পিস শাশুড়ি মাকে দিয়ে দেয়। যথারীতি সৌমিলি দেবী মডার্ন শাশুড়ি মায়ের মতো সেই ওয়ান পিস পরে ঘুরতে যাবে বলে ঠিক করে। কিন্তু চন্দ্রিমা তার মাকে দেখে খুবই অবাক হয়, কারণ সে কখনো তার মাকে এরকম ওয়ান পিস পরতে দেখেনি। কি ব্যাপার মা, তোমার এরকম আমূল পরিবর্তন কি করে হলো? তুমি ওয়ান পিস পরে কোথায় যাচ্ছ? আর এই জামাটা আমি তোমাকে তো গিফট করিনি, কোথা থেকে পেলে তুমি এই জামাটা? তোর বৌদির কাছ থেকে নিলাম। এই জামাটা কি সুন্দর বলতো? এই প্রথম বৌমার কোনো জামা আমার পছন্দ হয়েছে। আজকে ঠিক করেছি আমি এটা পরেই বান্ধবীদের সঙ্গে ঘুরতে যাব। মায়ের কথা শুনে চন্দ্রিমা ভীষণই হাসতে শুরু করে, কারণ সেই জামাটা তার মোটেই পছন্দ হয় না। তাই সে ইচ্ছা করে তার মাকে নানান রকম ঋণাত্মক কথা বলতে শুরু করে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি যদি এরকম একটা জামা পরে বাইরে যাও তাহলে তোমার স্টাইল স্টেটমেন্ট নষ্ট হয়ে যাবে। আর বৌদি তোমাকে ইচ্ছা করে এই বিচ্ছিরি জামাটা গছিয়ে দিয়েছে। তোমাকে মোটেই এরকম ওয়ান পিস পরে ভালো লাগছে না। তার থেকে আমি তোমাকে যে বড় গাউনটা এনে দিয়েছি তুমি সেই গাউনটা পরো। এরকম সস্তা ওয়ান পিস মোটেই ভালো নয়।
আর এই রংটাও কিন্তু তোমাকে মানাচ্ছে না, তোমাকে কিন্তু খুব মোটা মোটা বলে মনে হচ্ছে। চন্দ্রিমা এই কথা বললে তার মা চোখের পলকে সেই কথা বিশ্বাস করে, কারণ তার মতে মেয়ে কখনো ভুল কথা বলতে পারে না। আমাকে মোটা মোটা লাগছে, তার মানে তুই ঠিকই বলছিস। আমি তাই ভাবছিলাম আমার বৌমা আমাকে একেবারে এই জামাটা দিতে রাজি কি করে হয়ে গেল। ও ভালো করেই জানি এটা করে আমাকে ভালো লাগবে না, তাই এটা আমাকে দিয়েছে। তুই আমাকে বাঁচিয়ে দিলি। এই বলে সৌমিলি দেবী তাড়াতাড়ি সেই সুন্দর ওয়ান পিস খুলে রেখে দেয়, বরঞ্চ সে তার মেয়ের দেওয়া বিচ্ছিরি একটা হলুদ রঙের গাউন পরে তৈরি হয়ে নেয়। কিন্তু সেই গাউন পরে সে বুঝতে পারে তাকে মোটেই ভালো দেখাচ্ছে না। তবুও যেহেতু গাউনটা মেয়ের দেওয়া উপহার বলে সে কোনো কথা বলতে চায় না। সে মনে করে মেয়ের দেওয়া জামা কখনো খারাপ হতে পারে না। তাই এই ভেবে সৌমিলি দেবী সেই গাউন পরে বাইরে ঘুরতে বেরিয়ে পড়ে। পুরো বয়সে ওয়ান পিস পরা শখ হয়েছে। আমার মাকে যতই ওয়ান পিস পরে ভালো লাগুক না কেন, এই বয়সে ওয়ান পিস পরে বাইরে বেরোনো ঠিক নয়। বরঞ্চ এই সুন্দর ওয়ান পিসটা আমি নিয়ে নেব, আর আমি পার্টিতে পরে ঘুরে বেড়াবো। এই বলে চন্দ্রিমা সেই ওয়ান পিসটা পরে নেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন শেফালি তার বাপের বাড়িতে ঘুরতে যায়। সেখানে যাওয়ার পর শেফালির মা শেফালির শ্বশুর বাড়ির জন্য খুব সুন্দর সুন্দর জামা কাপড় কিনে দেয়। শেফালি, তুই শ্বশুর বাড়িতে যাওয়ার সময় তোর শাশুড়ি মায়ের জন্য আর ননদের জন্য শাড়িটা কিন্তু নিয়ে যাবি, কারণ আমি অনেক টাকা খরচা করে স্পেশাল ডিজাইনার দিয়ে এই শাড়ি দুটো বানিয়েছি। কারণ আমি জানি তোর শাশুড়ি মা আর ননদ দামি দামি শাড়ি পছন্দ করে, সুতরাং ওরা যদি এই শাড়িটা পরে আমি খুব খুশি হব। আমার ননদ এরকম শাড়ি পরবে না, আর তার থেকে বড় ব্যাপার আমার শাশুড়ি মাও পরবে না, কারণ আজ পর্যন্ত আমি ওদেরকে যা জামা কাপড় দিয়েছি ওরা সবকিছু ফেলে দিয়েছে, কারণ আমি নাকি সস্তা শাড়ি জামা কাপড় ড্রেস উপহার দিই। এসব বলতে নেই, তুই দেখিস তোর শাশুড়ি মায়ের আমার দেওয়া শাড়ি নিশ্চয়ই পছন্দ হবে। এই কথা বলে রচনা দেবী দুটো সুন্দর সুন্দর শাড়ির প্যাকেট তার মেয়ের হাতে ধরিয়ে দেয়। শেফালি যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে ফিরে যায়, তখন শেফালি তার শাশুড়ি মায়ের ঘরে যায়। কিন্তু তখন তার শাশুড়ি মা এবং ননদ কেউ বাড়িতে থাকে না। তারা দুজনেই শপিং করতে বেরোয়, কারণ কিছুদিন পরেই সৌমিলি দেবীর জন্মদিন। সেই সূত্রে বাড়িতে অনেক বড় পার্টির আয়োজন করা হয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই মা এবং মেয়ে দুজনে মিলে ব্যাগ ভর্তি করে শপিং করে বাড়িতে ফিরে আসে। মা, আমি আপনার জন্মদিন উপলক্ষে আপনার জন্য একটা খুব সুন্দর দামি শাড়ি কিনে নিয়ে এসেছি। এই শাড়িটা আপনি যদি জন্মদিনের পার্টিতে পরেন তাহলে আমি খুব খুশি হব। না মা, তুমি এই শাড়িটা একদম পরবে না, তোমাকে মোটেই ভালো লাগবে না। বৌদি পুরো মিথ্যা কথা বলছে। বৌদি এই শাড়িটা মোটেই কিনে নিয়ে আসেনি, বরঞ্চ বৌদির মা এই শাড়িটা তোমাকে উপহার দিয়ে পাঠিয়েছে। আমি তোমার জন্য ডিজাইনার বুটিক থেকে একটা সুন্দর শাড়ি অর্ডার করে দিয়েছি, তুমি বরঞ্চ সেই শাড়িটাই পরবে, কেমন? হ্যাঁ নিশ্চয়ই, বৌমার বাপের বাড়ি থেকে নিয়ে আসা শাড়ি পরতে আমার বয়েই গেছে। পুরো গরিব ভিখারি পরিবার একটা, এরকম চাকরানীদের মতো শাড়ি পরতে আমার কোনো ইচ্ছা নেই। এই বলে শেফালি দেবী তখনই শাড়ি দুটো ফেরত দিয়ে দেয়, কিন্তু শেফালি কোনো কথা বলে না। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। এরই মধ্যে সৌমিলি দেবীর জন্মদিন এসে উপস্থিত হয়। মা, আমি তোমার জন্য যে শাড়িটা অর্ডার দিয়েছিলাম ওটা চলে এসেছে। তুমি আজকে সন্ধ্যাবেলা ওই শাড়িটা পরবে আর নিজের 60 বছরের জন্মদিনের অনুষ্ঠান পালন করবে। মেয়ের দেওয়া শাড়ি দেখে মায়ের মনে একটু খটকা লাগে, কারণ শাড়িটা তার খুব একটা পছন্দ হয় না। এই শাড়িটা পরলে আমাকে ভালো লাগবে, কারণ শাড়িটা দেখে খুব সাধারণ বলে মনে হচ্ছে। আর আজকে এত বড় একটা অনুষ্ঠান, আমি ভেবেছিলাম জাঁকজমকপূর্ণ কোনো শাড়ি পরবো, কিন্তু শাড়িটা পরে যদি আমাকে না মানাই তখন কি হবে? আর ইউ ম্যাড মা? এখন এরকম সাধারণ শাড়ি পরাই তো ট্রেন্ডিং। ওরকম বস্তিদের মতো কেউ জাঁকজমকপূর্ণ শাড়ি পরে না। তুমি ফ্যাশন সম্বন্ধে কিছুই বোঝো না, তাই তুমি বেশি কথা বলো না। আমি তোমাকে যেভাবে সাজতে বলবো তুমি সেভাবেই সাজবে। চন্দ্রিমা এই বলে তার মাকে চুপ করিয়ে দেয়। যথারীতি সন্ধ্যাবেলা জন্মদিনের অনুষ্ঠান উপলক্ষে সৌমিলি দেবী সেই সাধারণ শাড়ি পরে সেজে গুজে তৈরি হয়। একে একে অনুষ্ঠানে সব আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবীরা এসে উপস্থিত হয়, কিন্তু তারা সৌমিলি দেবীকে এরকম সাধারণ শাড়ি পরে থাকতে দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয়। শুধু তাই নয়, কিছুক্ষণের মধ্যেই বড়সড় একটা কাণ্ড ঘটে।
সৌমিলি দেবীর কাজের দিদি চম্পা যখন জন্মদিনের অনুষ্ঠানে এসে উপস্থিত হয় তখন চম্পার শাড়ি এবং সৌমিলি দেবীর শাড়ি একেবারে মিলে যায়, যা দেখে সৌমিলি দেবী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। এ কি মাসিমা, আজকে আপনার জন্মদিন আর আপনি আমার মতো একই শাড়ি পরেছেন? ছিছি, আপনার একটা ভালো শাড়িও জোটেনি। জন্মদিনের দিন কেউ এরকম সাধারণ কম দামি শাড়ি পরে? আমার তো না হয় টাকা নেই, তাই আমি ধুপিয়ার হাট থেকে এই সস্তার শাড়িটা কিনেছি, কিন্তু আপনি এরকম শাড়ি কোথা থেকে কিনলেন? চুপ কর, একদম বড় বড় কথা বলবি না। আর চন্দ্রিমা, তুই যে বললি এই শাড়িটা ডিজাইনার বুটিক থেকে আনিয়েছিস, তাই যদি হয় তাহলে চম্পার সঙ্গে আমার শাড়ি মিলে গেল কি করে? দেখ, আমার সব বান্ধবীরা আমার উপর হাসাহাসি করছে। না মানে, আমি বলছিলাম যে মানে। চন্দ্রিমা কথা বলতে গিয়ে তুতলিয়ে যায়। এমন সময় শেফালিরও বিষয়টা দেখে খুব খারাপ লাগে। সৌমিলি দেবী তার মেয়ের উপর চিৎকার করলে চন্দ্রিমা আর কিছুতেই মিথ্যা কথা বলতে পারে না। আসলে এতক্ষণ ধরে সে তার মাকে ভুল বুঝিয়ে আসে। চন্দ্রিমা সকালবেলা ধুপিয়ার হাট থেকে তার মাকে সেই শাড়িটা সস্তায় কিনে নিয়ে এসে দেয়। তাই দুর্ভাগ্যক্রমে চম্পার শাড়ি এবং সৌমিলি দেবীর শাড়ি একই রকমের হয়ে যায়। বৌদি তোমাকে সবসময় ভালো ভালো ড্রেস, শাড়ি, জামা কাপড় উপহার দেয়, আমার যেটা একদমই পছন্দ হয় না। তাই আমি তোমাকে ভুল বুঝিয়েছি যে বৌদির দেওয়া ড্রেস কখনোই ভালো হয় না। আমি যদি এটা না করতাম তাহলে তুমি সবসময় বৌদির দেওয়া জামা কাপড় পরতে আর আমাকে ছোট করতে, তাই আমি এগুলো করেছি। তুই তাই বলে লোক সমাজে আমাকে এরকম ভাবে অপমান করবি? আমি ভাবতে পারছি না তুই আমার মেয়ে হয়ে এরকম কি করে করতে পারলি। আর বৌমা, সত্যি কথা বলছি, তোমার নিয়ে আসা শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু আমার মেয়ে আমাকে ভুলভাল বুঝিয়েছে বলে আমি ওই শাড়িটা পরতে পারলাম না। আমি শাড়িটা আলমারিতে যত্ন করে রেখে দিয়েছি, আপনি ওই শাড়িটা পরতে পারেন। তারপর আপনি শাড়িটা পরে আপনার জন্মদিনের কেক কাটবেন। এই বলে শেফালি আলমারি থেকে শাড়িটা নিয়ে এসে শাশুড়ি মাকে দিয়ে দেয়। সৌমিলি দেবী তখনই সেই দামি ডিজাইনার শাড়ি পরে পার্টিতে এসে উপস্থিত হয়। এমন সময় তাকে দেখে সবাই প্রশংসা করতে শুরু করে, যার ফলে সৌমিলি দেবী খুবই খুশি হয়। এভাবেই সৌমিলি দেবী বৌমার দেওয়া শাড়ি পরে জন্মদিন পালন করে। সেদিনের পর থেকে সৌমিলি দেবী কখনোই তার বৌমার সঙ্গে খারাপ ব্যবহার করে না। মীনাক্ষী কিছুক্ষণ আগে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে। আমি কালো বলে আমাকে কতজন কত কিছু বলেছিল যে আমার কোনোদিনও বিয়েই হবে না, আমার মতো কুৎসিত দেখতে মেয়েকে কেই বা বিয়ে করবে। কিন্তু আজকে তাদের সবার মুখে কুলুপ পড়েছে, কারণ আমার এত ধনী বাড়িতে এত ধুমধাম করে বিয়ে হয়েছে। মীনাক্ষীর এই 27 বছরের জীবনে তার গায়ের রঙের জন্য তাকে অনেকবার অনেক অপমানের শিকার হতে হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত এত সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়ে মীনাক্ষী খুবই খুশি ছিল। তার শ্বশুরবাড়িতে তার স্বামী রাজ, শাশুড়ি মা পূর্ণিমা দেবী আর শ্বশুর মশাই বিমল বাবু থাকে। কোন রকম ভাবে বিয়ের প্রথম দিনটা নানান রকম আচার অনুষ্ঠানের মধ্যে দিয়েই কেটে যায়। পরের দিন সকালবেলায় মীনাক্ষীর ঘুম ভাঙে খুবই জোরে জোরে ধাক্কা দেওয়া দরজার আওয়াজে। মীনাক্ষী তাড়াতাড়ি করে দরজা খুলে বলে, কি হয়েছে মা, এত সকাল সকাল আপনি এভাবে দরজা ধাক্কা দিচ্ছেন? কিছু হয়েছে? আপনার শরীর ঠিক আছে তো? বাবার শরীর ঠিক আছে? কেন আমাদের শরীর খারাপ হবে কেন? আমরা মরে গেলে বুঝি তুমি শান্তি পাও, তারপর সারা বাড়িটা কবজা করতে পারবে, তাই তো? এবার আর নাটক না করে তাড়াতাড়ি বাইরে এসো, বেলা হতে চললো, অনেক কাজ পড়ে আছে। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কখনোই আপনাদের খারাপ চাই না। আপনি বলুন আমাকে কি কি করতে হবে, আমি সবই করে দিচ্ছি, কিন্তু দয়া করে আপনি এভাবে কথা বলবেন না। দয়া করে যে তোমাকে এই বাড়িতে ঢুকতে দিয়েছি, এতেই তোমার উপরওয়ালার কাছে কোটি কোটি বার ধন্যবাদ জানানো উচিত। তা না করে আমাকে শিখিয়ে দিচ্ছ আমার কিভাবে কথা বলা উচিত। সকাল সকাল তোমাদের শুরু হয়ে গেল বিয়ে বাড়ির ঝামেলায়। এই দুদিন তো ঠিক করে ঘুমাতেই পারিনি। আজ ভাবলাম একটু বেলা অবধি ঘুমাবো, কিন্তু আমার সেরকম কপাল কোথায়, পুরো মুডটা নষ্ট হয়ে গেল। দেখলে বাড়িতে আসতে না আসতেই কেমন আমার ছেলে জীবনটা অতিষ্ঠ করে দিল। এবার চুপচাপ বাইরে বেরো, না হলে চুলির মুঠে ধরে বাইরে বের করবো। মীনাক্ষী বুঝতে পারে না যে তার শাশুড়ি মা কেন তার সঙ্গে এরকম ব্যবহার করছে। সে এটাও বুঝে উঠতে পারে না যে রাজ তাকে ভালোবেসে বিয়ে করেছে, সে কেন মীনাক্ষীর এত অপমান হতে দেখেও রুখে দাঁড়ায় না। মীনাক্ষী ভেবে পায় না
রাজের কাছে কিভাবে তার সদ্য বিয়ে করা বউয়ের থেকেও তার ঘুম এবং বিশ্রাম করা বেশি জরুরি হতে পারে। মীনাক্ষী চোখের জল মুছতে মুছতে ঘরের বাইরে বেরিয়ে আসে। বাইরে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা দুজনেই বসেছিল। মীনাক্ষী তাদের কাছে জানতে চায় তাকে কি কাজ করতে হবে। আগে চা জল খাবার বানাও, কারণ আজকে আমাকে বেরোতে হবে। আর দুপুরের খাবার একেবারেই বানিয়ে রাখবে, কারণ আমি ওই খাবারটা নিয়েই অফিসে যাব। সবকিছু যেন 2-2.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমি 9:30 অফিসের জন্য বেরোবো। এখন তো 7টা বাজে। চাটা বসিয়ে আগে বাথরুমে যাবে। এই কয়েকদিন বিয়ে বাড়িতে যেসব জামা কাপড় পরা হয়েছে সেগুলো কেচে আলমারিতে তুলতে হবে। জামাগুলো কেচে ছাদে মেলে দিয়ে এসো। আগে রান্নাগুলো বসিয়ে দিই। 2.5 ঘন্টার মধ্যে সমস্ত কিছু করে ফেলতে তো একটু তাড়াহুড়ো করতেই হবে। রান্নার মাঝখানে জামা কাপড় কাচতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। সবার সামনে দাঁড়িয়ে আমার স্ত্রীর মুখে মুখে তর্ক করছো। ও যেটা বলছে সেই কাজটাও করবে আর আমার কাজটাও করবে। তোমাকে আমরা বাড়িতে শুইয়ে বসে রাখার জন্য নিয়ে আসিনি। আমার সাথে এমন ভাবে কথা বলছেন? আমি তো বলছি আমি সব কাজ করে দেব। আমি তো মানুষ, মেশিন তো নই। একসাথে এতগুলো কাজ কিভাবে করব? পূর্ণিমা দেবী তার রাগ কন্ট্রোল করতে না পেরে মীনাক্ষীর গালে ঠাস করে একটা চড় মারে। বিয়ের পরের দিন শাশুড়ি মায়ের কাছে এভাবে অপমানিত হতে হবে মীনাক্ষী স্বপ্নেও ভাবতে পারেনি। মীনাক্ষী কিছু বুঝতে পারে না যে তার সাথে এমন কেন হচ্ছে। সে মাঝে মাঝে ভাবে সে হয়তো কোনো স্বপ্ন দেখছে, কিন্তু তার সাথে যে সমস্ত জিনিসগুলো ঘটছে সেসবগুলো এতটাই কঠিন ছিল যে মীনাক্ষীর বাস্তবে ফিরে আসতে বেশিক্ষণ সময় লাগে না। একসাথে এতগুলো কাজ করতে গিয়ে মীনাক্ষী একটা কাচের কাপের সেট ভুল করে ভেঙে ফেলে। কাঁচ ভাঙা শব্দ শুনে পূর্ণিমা দেবী সঙ্গে সঙ্গে সেখানে ছুটে আসে। দিল রে দিল, এত দামি চীনামাটির কাপ প্লেটের সেটটা একেবারে ভেঙে দিল। আমি জানতাম এই কালো মেয়ে আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসবে। আমি রাজকে বারণ করেছিলাম এই কালো ভূতটাকে বিয়ে করিস না, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনলো না। রাজ, এই রাজ, দেখে যা এদিকে। তোমাদের কি হয়েছে বলো তো? আমাকে কি তোমরা ঠিক করে ঘুমাতে দেবে না ভেবেই নিয়েছো? একবার সকাল 7টার সময় ঘুম ভাঙালে, আর এখন সবে মাত্র 8:30 বাজে। আবার আমাকে ঘুম থেকে ডেকে রান্নাঘরে নিয়ে এলে। সমস্যাটা কি তোমাদের? সমস্যা তোর বউকে জিজ্ঞাসা কর। এত দামি কাপ প্লেটের সেটটা ভেঙে দিল। এটার কত দামও জানে? তোকে বলেছিলাম না কালো মেয়েগুলো অপয়া হয়? তুই তখন আমার কোনো কথা শুনিসনি। এখন দেখ বাড়িতে আসতে না আসতেই কেমন অশান্তি শুরু করেছে। আরো কত কি যে হবে তোর কোনো ধারণা নেই। কি শুরু করেছো তুমি? তোমাকে বিয়ে করেছি বলে তুমি কি সাপের 5 পা দেখেছো? সকাল থেকে তোমার সাথে মায়ের তর্কাতর্কি শব্দ শুনেই যাচ্ছি। কি মনে করেছো নিজেকে? আজ যদি আর কোনো কাজ ভুলভাল করেছো তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি মীনাক্ষী, কালই তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসবো। কাজ করতে গিয়ে আমার হাত লেগে কাপ প্লেট গুলো পড়ে গেছে। আমি তো ইচ্ছা করে ফেলিনি। আর কেউ বুঝুক বা না বুঝুক, তুমি অন্তত আমার দিকটা বোঝো। আজকে তোমাদের বাড়িতে আমার প্রথম দিন একটু ভুল ত্রুটি তো হতেই পারে। মীনাক্ষীর কথা শেষ হওয়ার আগেই তার শ্বশুর মশাই বিমল বাবু সেখানে চলে আসে। সেই 1 ঘন্টা আগে চা চেয়েছিলাম, ভুল করে ফেলেছি মনে হয়। এবার থেকে নিজের চাটা নিজেই বানিয়ে খেয়ে নিতে হবে। নতুন বউয়ের আশায় বসে থাকলে প্রত্যেকদিন চা জল খাবার না খেয়েই অফিসে যেতে হবে। কিভাবে খাবে চা জল খাবার? নতুন বৌমা রান্নাঘরে ঢুকতে না ঢুকতেই আমার 5,000 টাকার কাপ প্লেটের সেটটা ভেঙে দিল। ও তো আমাদের সবকিছু ধ্বংস করে দিতেই এখানে এসেছে। আপনারা আমার সাথে এমন কেন করছেন? মানুষ মাত্রই তো ভুল হতে পারে। একটা কাপ প্লেটের সেট ভেঙে গেছে বলে আপনারা আমাকে এভাবে অপমান করেই চলেছেন। মানুষ ধনী হলে যে তাদের মন এতটা ছোট হয় সত্যি আমি জানতাম না। দেখলি খোকা, বলেছিলাম না এই কালো মেয়ে আমাদের সব শেষ করে দেবে। বিয়ের পরের দিন কিভাবে তোর বাবা মাকে অপমান করছে দেখ। বলছে আমাদের নাকি মন ছোট। হে উপরওয়ালা, আর কত কি শুনতে হবে? এর থেকে ভালো তুমি আমাদেরকে তোমার কাছে ডেকে নাও। অন্তত এই কালো বৌমার অত্যাচারের হাত থেকে তো বেঁচে যাব। এই বলে পূর্ণিমা দেবী কান্নার অভিনয় করতে থাকে। রাজ এবং বিমল বাবু মীনাক্ষীকে আরো অনেক রকম ভাবে অপমান করে। এমনকি মীনাক্ষী মুখে মুখে কথা বলার জন্য রাস্তার গায়ে হাতও তোলে। মীনাক্ষীর সমস্ত স্বপ্ন আশা সব যেন এক মুহূর্তে ধুয়ে মুছে একাকার হয়ে যায়। এইভাবে আরো কয়েকদিন কাটে। মীনাক্ষী প্রত্যেকদিন সকাল 5টায় ঘুম থেকে উঠে সারা বাড়ির সমস্ত কাজ করতে থাকে। কাউকে কোনো অভিযোগ করার সুযোগই দেয় না। কিন্তু তবুও তার ধনী শ্বশুরবাড়ির লোক সুযোগ পেলেই তাকে অপমান করতে থাকে। এমনই একদিন মীনাক্ষীর শ্বশুরবাড়িতে একটি বেশ সুন্দর ফুটফুটে ফর্সা মেয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে দেখা করতে আসে। আন্টি, আমি বিশ্বাস করতে পারছি না রাজের চয়েস এতটা খারাপ। এই মেয়েটাকেও ভালোবেসে বিয়ে করেছে। বাবা রে, কি ভয়ঙ্কর কালো!
একে তো মেকআপ করেও ফর্সা করানো যাবে না। এরকম গায়ের রঙের জন্য কোনো মেকআপ তৈরিই হয়নি বোধহয়। কি করব বলো, তোমার মতো সুন্দরী বৌমা তো আমার কপালে নেই। কত ইচ্ছে ছিল তুমি আমাদের বাড়ির বউ হয়ে আসবে, রাত সব ইচ্ছাই এভাবে জল ঢেলে দিল। সত্যি আন্টি, আমার বাবার তো তোমাদের বাড়িতে বিয়ে দিতে কোনো আপত্তিও ছিল না। তোমরা সবাই কত ভালো, রাজ কত হ্যান্ডসাম, এছাড়াও তোমাদের এত ধন সম্পত্তি। আমার সাথে রাজের বিয়ে হলে আমরা সবাই কত সুখে থাকতাম বলুন। কমলিকার কথা শুনে মীনাক্ষী সেখানে চলে আসে। আমার শ্বশুরবাড়ির লোকে যে এখন সুখে নেই সেটা তোমাকে কে বললো? আর আমার বাড়িতে এসে আমার স্বামী আমাকে পছন্দ করলো কেন সেই প্রশ্ন করার তুমি কে? আরে বাবা, আমার বাবা রাজের অফিসের চেয়ারম্যান। আমার সাথে যদি রাজের বিয়ে হতো তাহলে রাজের সমস্ত ধন সম্পত্তি 10 গুণ বেড়ে যেত। কমলিকা আমাদের বাড়িতে বউ হয়ে আসলে এত এত জিনিস নিয়ে আসতো, তোমার মতো বাড়িতে আসার সাথে সাথে এত এত জিনিস নষ্ট করতো না। এসব বাদ দাও আন্টি, আমি রাজের বউয়ের জন্য একটা ডিজাইনার শাড়ি এনেছিলাম, কিন্তু ওটা তোমাকেই এখন পরতে হবে। যার জন্য এনেছিলাম তাকে এই শাড়িটাতে মানাবে না। এই বলে কমলিকা একটি কালো শাড়ি তার ব্যাগ থেকে বের করে। তার শাড়ির রং দেখে কমলিকা আর পূর্ণিমা দেবী দুজনেই হো হো করে হাসতে থাকে। এত দামি শাড়ি তো ওর গায়ে মানাবে না, তাও আবার কালো রঙের। এর জন্য মঙ্গলবারের হাট থেকে 150 টাকা দামের শাড়িই ঠিক আছে। দ্বিতীয়ত কয়লার খনির ওপর কালো কাপড় বড্ড বেমানান লাগবে। এই শাড়িটা তুমি তোমার কাছেই রাখো কমলিকা, তোমার এই দুধে আলতা গায়ের রঙে এই কালো শাড়িটা অসাধারণ বানাবে। এভাবেই মীনাক্ষী শ্বশুরবাড়ির লোকজন সব সময় তাকে অপমান করতে থাকে। রাজ কখনো কোনো অপমানের প্রতিবাদ করে না। মীনাক্ষী একদিন বাজার করতে বেরিয়েছে, এমন সময় রাস্তায় একজন মহিলা তার পথ আটকায়। সেই মহিলাও বেশ চাপা বর্ণেরই ছিল, হয়তো মীনাক্ষীর মতো অতটা কালো নয়, তবে বেশ কালো ছিল। মীনাক্ষী সেই মহিলাকে না চিনলেও সেই মহিলা মীনাক্ষীকে ভালো মতোই চেনে। আমি জানি তুমি রাজের স্ত্রী, অনেকদিন ধরে তোমার সাথে দেখা করব ভাবছিলাম, কিন্তু তুমি তো বাড়ি থেকেই বের হতে না। তোমার পাশের বাড়ির একজনকে আমার বলা ছিল তুমি বাইরে বেরোলে সে যেন আমাকে ফোন করে জানায়, তাই খবর পেয়ে আজকে তোমার সাথে দেখা করতে চলে এলাম। আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আপনি আমাকে কিভাবে চিনলেন? আর কেনই বা আপনি আমার সাথে দেখা করতে চাইছিলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। পারমিতা মীনাক্ষীকে তার নিজের পরিচয় দেয় এবং বেশ কিছুক্ষণ ধরে তার সঙ্গে কথা বলে। পারমিতা মীনাক্ষীকে বারণ করে যে তার সাথে দেখা হওয়ার এই খবর সে যেন তাদের বাড়িতে গিয়ে কাউকে না জানায়। মীনাক্ষী পারমিতার কথা অক্ষরে অক্ষরে পালন করে। পারমিতাকে বিদায় জানিয়ে মীনাক্ষী কিছুক্ষণের মধ্যে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে সে নিজের মতো নিজের কাজ করতে থাকে। হঠাৎ এমন সময় তার শাশুড়ি মা রান্নাঘরে আসে এবং লুকিয়ে লুকিয়ে মীনাক্ষীর খাবারে কি যেন একটা মিশিয়ে দেয়। মীনাক্ষী কাজ করতে করতে সেই খাবারে মুখ দিলেই সে মাটিতে ছটফট করতে করতে কেমন যেন নেতিয়ে পড়ে। যাক বাবা, এবার আমি রাজের সাথে কমলিকার বিয়ে দিতে পারবো। আমাদের ধন সম্পত্তি প্রতিপত্তি সবকিছু কয়েক গুণে বেড়ে যাবে। রাজ বাড়িতে আসার আগেই এই খাবারের বাটিটা ধুয়ে পরিষ্কার করে দাও, বুঝলে? যতই হোক আমাদের ছেলে তো এই মেয়েকে ভালোবেসেই বিয়ে করেছিল, ঠিক সবকিছু খতিয়ে দেখতে পারে। তাদের কথা শেষ হতে না হতেই সেখানে রাজ, পারমিতা, রাজের দাদা রক্তিম আর বেশ কয়েকজন পুলিশ চলে আসে। চিন্তা নেই শাশুড়ি মা, আপনার খুনের দায়ে শাস্তি হবে না। বধূ নির্যাতনের জন্য একটু শাস্তি তো হবেই। একবার টাকার জোরে বেঁচে গিয়েছিলেন, বারে বারে বেঁচে যাবেন এমনটা কি করে হয়? এক এক করে এমন সব ঘটনা হতে থাকে যে বিমল বাবু আর পূর্ণিমা দেবী কিছুই বুঝে উঠতে পারে না। আজ বাজার থেকে ফেরার সময় দিদিভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল। দিদিভাই আমাকে জানিয়েছে যে ও 2 দিন আগে আপনাকে ইঁদুর মারার বিষ কিনতে দেখেছে, কিন্তু আমাদের বাড়িতে তো ইঁদুর নেই। তার মানে এই বিষ মানুষ মারার জন্যই কেনা হচ্ছিল, সেটা বুঝতে আমার আর বাকি ছিল না। দিদিভাই আমাকে এটাও জানিয়েছে যে কিভাবে আজ থেকে 3 বছর আগে আপনি দিদিভাইকেও মারার প্ল্যান করেছিলেন, শুধুমাত্র দিদিভাই কালো ছিল বলে। সেই জন্যই আপনার দেওয়া কোনো খাবারই আমি খাইনি, শুধু নাটক করছিলাম। আমি শুধু একটা জিনিস বুঝতে পারলাম না, রাজের যখন আমাকে পছন্দই ছিল না, তাহলে কেন আমাকে রাজ বিয়ে করে এরকম একটা পরিস্থিতির দিকে ঠেলে দিল?
আমি আমার দাদাকে আমার বাবার থেকেও বেশি ভালোবাসি। দাদা নিজের পছন্দের মেয়েকে বিয়ে করেছে বলে বাবা আর মা প্রথমে দাদার স্ত্রীকে রাস্তা থেকে সরানোর চেষ্টা করে, কিন্তু দাদা সময় মতো বৌদির চিকিৎসা শুরু করেনি। বাবা আর মার প্ল্যান সাকসেসফুল হয়নি। পুলিশ আর উকিলকে ঘুষ খাইয়ে বাবা মা জেলে যাওয়ার হাত থেকেও বেঁচে গেছে, তাই ওরা দাদাকেই বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আর সেই কারণেই বাবা মার উপর বদলা নিতে আমিও ইচ্ছা করেই খুঁজে খুঁজে কালো মেয়েকেই বিয়ে করি। বিশ্বাস করো মীনাক্ষী, আমি ভাবিনি ওরা তোমার সাথে এমন ব্যবহার করবে। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রাজের কথা শুনে মীনাক্ষী তাকে ক্ষমা করে দেয়। বধূ নির্যাতন করার জন্য এবং মেরে ফেলার চেষ্টা করার জন্য পূর্ণিমা দেবী ও বিমল বাবুকে পুলিশে ধরে নিয়ে যায়। তারপর থেকে রাজ, মীনাক্ষী, রক্তিম এবং পারমিতা চারজনে মিলে সুখে শান্তিতে একসাথে সংসার করতে থাকে।